জাপানে জন্ম, ক্রিকেট দিয়ে শুরু, উইকেট কিপার ব্যাটার থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের জনপ্রিয় মুখ। সাব চ্যাম্পিয়নের পরে বাংলাদেশকে আবারও এনে দিয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব, সেই ফুটসাল চ্যাম্পিয়ন। সেই দলেরই একজন আমাদের সাথে আছেন, জনপ্রিয় মুখ। এবং এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর মানুষ কিন্তু একজন, সেই মাতসুমিমা সুমাইয়া বাংলাদেশ প্রতিদিনের ঈদ আড্ডায় এসেছেন আমাদের স্টুডিওতে। বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শককে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক সুমাইয়া। ঈদ বাংলাদেশ মুবারক। প্রতিদিনের এই ঈদ আড্ডায় আপনাকে স্বাগতম। Thank কেমন you. আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ভালো। আচ্ছা, আপনি তো মানে আপনার ইতিহাস তো অনেক বড়, মানে পুরো ফুটবলের। জাপানে বেড়ে উঠেছেন, আসলে বাংলাদেশকে নিয়ে আসলে ছোটবেলাটা কেমন জানতেন যখন সেখানে জন্ম, বা বাংলাদেশ সম্পর্কে আপনার বাবা আপনাকে কিভাবে বলতো? আমি যখন জাপানে ছিলাম তখন অনেক ছোট ছিলাম। আমি নার্সারিতে পড়তাম, ইউচিএন বলে ওই স্কুলটাকে। তো ওইখানে যখন আমরা মানে যাইতাম তখন শুধু জাপানিজেই কথা বলতো ওইখানে। তো আমার আব্বার ফ্রেন্ডসরা বাসায় আসতো, ওনারা মানে বিভিন্ন জায়গা থেকে, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা কয়েকজন চিরাগং থেকে, কয়েকজন বরিশাল, এরকম টাইপের জায়গা থেকে আসতো। পরে সবাই আমাকে বাংলা শেখানোর চেষ্টা করতো। আমি একটা অ্যাকসেন্ট ধরতে পারতাম না যে কোনটা কথা বলবো, আমি কোনটা শিখবো। মানে এখন আমার বাংলাটা হয়ে গেছে মিক্স করে একটা বাংলা। মানে এটা আঞ্চলিকতার কোনো টান নেই, মানে যে কোন আঞ্চলিক এটা মানুষ ডিফাইন করতে পারবে না। ওকে, আচ্ছা, আপনার জাপানে তো ঈদ কাটানো হয়েছে, আসলে মনে আছে জাপানের ঈদগুলো কেমন যেত? জাপানের ঈদগুলো অনেক সিম্পল যাইতো। ওখানে মসজিদের মতন আছে, কিন্তু ওরকম বাংলাদেশে যেরকম এনজয় করে, ঈদ করে, সেলিব্রেট করে, এরকম ছুটি থাকে, ওরকম জাপানে হতো না। তো একটা সব মুসলিম কমিউনিটিরা মিলে একটা জায়গায় নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, ওইটাই ঈদ ছিল। ওকে, সেখানকার ছোটবেলাটা আপনি কিভাবে কাটাতেন আসলে? সেখানে আমি ওই যে নার্সারি স্কুলে যেতাম, পরে আমার ভাইদের সাথে বাইরেই খেলাধুলা করতাম, ওভাবেই কাটতো। যাক, নাইস। আর ক্রিকেটটা দিয়ে আপনি শুরু করেছেন আসলে, যেহেতু আপনার জাপানে জন্ম, জাপানের ক্রিকেটটা অত বিখ্যাত না। মানে ছোটবেলা যেহেতু আপনি ওখানে জন্ম, ছোটবেলা থেকে একটা ফ্যাশন বা বলি যে তো ওই প্যাশন থেকে আসলে মাথায় ঢুকে যে ক্রিকেটার হবো বা ফুটবলার হবো, তো জাপানের ক্রিকেটটা অত জনপ্রিয় না, ফুটবলটা ততটা জনপ্রিয়। তখন থেকে কি মাথায় ক্রিকেট ঢুকেছে, নাকি বাংলাদেশে আসার পর ওই জার্নিটা একটু যদি বলতেন? আমি যখন বাংলাদেশে প্রথম আসি তখন 2008 বা 9 সাল ছিল। তখন বাংলাদেশে ক্রিকেটটাই বেশি জনপ্রিয় ছিল। ওইখানে আমার ক্রিকেটের প্রতি একটা প্যাশন চলে আসে। তো আমি ক্রিকেট খেলা শুরু করি এমনি মাঠে, প্যাশন বলবো না, মানে মজা করে আমার ভাইদের সাথে ক্রিকেটই খেলতাম। পরে খেলতাম, অনেক ভালো খেলতাম, উইকেট কিপার ছিলাম। পরে একদিন আমার ভাইদের সাথে খেলতেছিলাম বসুন্ধরায়, পরে আমি উইকেট কিপার ছিলাম, পরে আমার ভাই ছিল ব্যাটার। পরে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। কি হয়েছিল আসলে একটু যদি বলতেন? ওই যে আমি উইকেট কিপার ছিলাম, তো আমার ভাই বল মিস করে আমার মুখে মেরে দিয়েছে ভুলে। তো আমার মুখটা কেটে যায়। তো ওইখান থেকে আমার আব্বা বলছে কারো আর ক্রিকেট খেলা দরকার নেই, তোমরা অন্য কোনো স্পোর্টস খেলো। পরে তখন থেকেই ফুটবলটা শুরু। ওকে, আচ্ছা, জাপানে যখন যেহেতু আপনার জন্ম, জাপানে ফুটবলটা তো অনেক জনপ্রিয়, মানে শক্তিশালীও। জাপানের হয়ে খেলার পরিকল্পনা বা প্ল্যান ছিল কিনা কখনো? আমি যখন ফুটবলটা বোঝা শুরু করি তখন বাংলাদেশেই ছিলাম, আর বাংলাদেশে যেহেতু ফুটবল শিখেছি, তো আমার ইচ্ছা ছিল যে কোনো দিন যদি আমি সুযোগ পাই, ইনশাল্লাহ বাংলাদেশের হয়েই খেলবো। আচ্ছা, জাতীয় দলের সুযোগটা যদি একটু বলতেন। আপনি কিন্তু এইজ লেভেলে কি আপনি ফুটবল খেলেননি, সেই জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে যদি একটু বলতেন? আমাকে প্রথম সুযোগ করে দিয়েছিল বসুন্ধরা কিংস, ওনাদের টিমের হয়ে খেলতে। আমার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না, তাও ওনারা আমাকে চান্স দিয়েছিল। পরে ওনাদের টিমেই আমার 3 সিজন খেলা, ওইখানে পারফর্ম করেই আমি ন্যাশনাল টিমে কল পাই। মানে বসুন্ধরার একদম মানে ওই লিগটাতে খেলেই আপনি একদম সরাসরি জাতীয় দলে? লিগে পারফর্ম করেই জাতীয় দলের ট্রায়ালে ছিলাম 2 সপ্তাহ। পরে তখন কোচ পল স্মলি ছিল, উনি বলছেন যে ইউর ইন। ওকে, মানে আপনার পারফরমেন্সে খুশি হয়েছে আসলে। যাক, আপনি আসলে যে ন্যাশনাল টিমে যখন ডাক পেয়েছেন, এরপরে সাব চ্যাম্পিয়ন হয়ে গেছেন, এই জার্নিটা আসলে যদি বলতেন, মানে স্বপ্নের মতো কেটেছে কিনা আসলে? স্বপ্নের মতনই কেটেছে।
আমি যেহেতু ঢাকায় খেলাধুলা শিখেছি, আমার অনেক স্ট্রাগল ছিল, আর হচ্ছে অনেক কষ্ট হয়েছে সবার সাথে মানায় নেওয়ার, আর সাব পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছে, এটা অনেক ভালো লাগছে। এই যে পরিবার ছেলে ক্যাম্প ফুটবল, এটা আসলে মানে চ্যালেঞ্জ কিনা, আসলে আপনার জন্য চ্যালেঞ্জ ছিল কিনা? যে মানে থাকে না যে আপনি ফুটবলার তো লিগ খেলছেন বা আইস লেভেলে খেলেন নাই, তো এইখান থেকে এসে জাতীয় দলে বাবা মায়ের বাইরে, পরিবারের বাইরে ক্যাম্প করছেন বা খেলছেন, এটা একটা কঠিন ছিল কিনা আপনার জন্য? অনেকের জন্য হয় আর কি। হ্যাঁ, আমি যেহেতু সবসময় বাসায় ছিলাম, বাসা থেকেই খেলছি। একবারে যখন ক্যাম্পে চলে গিয়েছিলাম, তখন প্রথম 1-2 মাসেই আমি আমার টিমমেটদের বলতাম চলে গেলাম। পরে ওরা আমাকে বুঝাইতো, অনেক সাপোর্ট করছে যে থাকো, ভাল লাগবে কয়েকদিন পরে, থাকো, হ্যাভ পেশেন্স, মানে অনেক সাপোর্ট দিছে, এর জন্যই মানে টিকতে পারছি ক্যাম্পে। যাক, এই যে যদি শেষ মুহূর্তে কথা বলি যে আপনারা ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব, এটা নিয়ে এখানে আপনার একটা মুখ্য ভূমিকা আছে। আমার দাবি দেওয়াল নিজেই বলেছেন, সভাপতি বাবুপের। যদি এটা বলি যে ন্যাশনাল দলের বাইরে থেকেও একটা দল মানে ফুটসালের জন্য, ফুটসাল কিন্তু এখন ফুটবলের ইয়াতে অনেক জনপ্রিয়, সেই জায়গাটায় ফুটসালে গিয়েও চ্যাম্পিয়ন, এই জার্নিটা আসলে কেমন ছিল? এই জার্নিটা চ্যালেঞ্জ ছিল কিনা খানিকটা? যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল অনেক। আমরা যেহেতু ফুটসালের রুলস জানতাম না, এর আগে ফুটসাল বেশি খেলা হয়নি, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমরা যদি টিম করি বাংলাদেশের ফুটসালে, তাহলে ভালো কিছু করতে পারবে। এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি বাংলাদেশ টিম ফুটসাল টিমে মানে ফুটসালে অংশগ্রহণ করে তাহলে ভালো করবে। পরে ওনারাই সব করেছে, আমি কিছুই করিনি, আমি জাস্ট রিকোয়েস্ট করেছিলাম। মানে চ্যাম্পিয়নদের মাথায় আসলে চ্যাম্পিয়ন চিন্তা ভাবনা, মানে চিন্তাটা কখন আসছে, মানে কোন জিনিসটা দেখে আপনার মনে হচ্ছে না আমাদেরও এই জায়গায় আসা উচিত? আমরা তো খেলা দেখি, তো আমরা যখন ফুটসাল খেলা দেখছি যে তখন মনে হয়েছে যে আমরাও পারবো, আমাদের মধ্যেও এরকম ভালো কোয়ালিটি প্লেয়ার্স আছে, তো আমার মনে হয়েছে যে ভালো কিছু করতে পারবো। ক্যাপ্টেন কেমন সাপোর্ট করেছে আসলে? ক্যাপ্টেন তো আমাদের লিডার, উনি অনেক মানে মেন্টালি সাপোর্ট দেয়, ভালো। মানে সব মানে চ্যাম্পিয়ন হইতে হবে এরকম? হ্যাঁ, আমাদের শুরু থেকেই মানে মেন্টালিটি সেট করে দিয়েছিল কোচেস, ম্যানেজার, ওনারা বলেছিল যে চ্যাম্পিয়ন হতেই হবে, মানে একটা মেন্টালিটি আছে না যে হারা যাবে না, মানে গোল খাওয়া সমস্যা নেই বাট হারা যাবে না, এরকম একটা মেন্টালিটি সেট করে দিয়েছে। যেহেতু জানতেন না, এবং কি ফুটবল এবং ফুটসাল মানে ফুটবল মাঠের ফুটবল আর ফুটসালে কিন্তু অনেক পার্থক্য আছে আসলে। লাইক আপনি ফুটবলে অনেকগুলো সময় নিতে পারতেছেন, আপনি ভাবতে পারতেছেন যে কি করবেন, বাট ফুটসালে কিন্তু ভাবার সম্ভাবনা খুবই কম, মানে খুব উইথিন সেকেন্ডে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। এটা এই জায়গাটা যদি বলতেন কিভাবে মানিয়ে নিয়েছেন? এই জায়গাটা ফুটসাল খেলেই হচ্ছে ফুটবলে ইমপ্রুভ করা যায়। যেমন ফুটসালে অনেক কুইক ডিসিশন নিতে হয়, মানে দাঁড়ায় থাকা যায় না, যদি আমি দাঁড়ায় যাই ফরমেশনটা নষ্ট হয়ে যায়, তো সবার একটা টিম ওয়ার্ক করে একটা খেলতে হয়, মানে অনেক চ্যালেঞ্জিং একটা স্পোর্ট ফুটসাল। ওকে, আপনাদের টিমটাই সম্ভবত যতগুলো টিম পার্টিসিপেট করেছে সেখানে আপনাদের টিমটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিক্স ছিল, এবং ভারত দলের কথা যদি বলি তারা কিন্তু এফসি বাছাই পর্ব খেলে আসছে এবং শক্তিশালী অবস্থায় ছিল। মানে কেমন ছিল চ্যালেঞ্জিংটা, কেমন ছিল তখন? আমাদের টিম একটা ভালো ব্যালেন্স ছিল, সিনিয়র জুনিয়র নতুন অনেক পুরান এরকম একটা ব্যালেন্স ছিল। তো আমি মনে করি যে আমাদের কোচেস যারা ছিলেন, ম্যানেজার ছিলেন, বাফুফের কর্মকর্তারা, ওনারা আমাদের যে সাপোর্ট দিয়েছেন আর ফ্যাসিলিটিসগুলো দিয়েছেন। আর আমরা হচ্ছে থাইল্যান্ডে 2 সপ্তাহের মতন আগে গিয়েছিলাম, যেহেতু আমরা কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। আমরা ওইখানে গিয়ে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম থাইল্যান্ডের টপ লিগের প্লেয়ারের সাথে, মানে ইউনিভার্সিটি টপ টিমদের সাথে। ওকে, আপনার কথা অনেক শোনা যায় টিমের মধ্যে আপনি খুব হাসান বা কথা বলেন, কিভাবে আসলে মানে এন্টারটেইন করেন আসলে কিভাবে? আমি ওরকম কিছু করি না, আমি যেটা বলি ওরা শুধু হাসে, আমিও হাসি। মানে আপনি রিজন বুঝেন না, ওরা খুবই ঠিকই বোঝে নাকি? থাকে না মানে অন্যান্য টিমেও কিন্তু একজন থাকে যে সবসময় সবাই মাতিয়ে রাখে, ওই ক্যারেক্টারটা কি আসলে সুমাইয়া কিনা? না, আমি না। আমার টিমে কি আসলে কে মাথায় রাখে সবচেয়ে বেশি এই ফুটসাল টিমে? নীতি। ওকে, স্বপ্না কেমন? স্বপ্না ও ভালো মেয়ে।
নাইস। বাংলাদেশে যখন তারকা খ্যাতি আপনার আসা শুরু করেছে তখন থেকে ঈদগুলো আসলে কেমন যাচ্ছে, মানে তারকা খ্যাতি পাওয়ার পর? তারকা খ্যাতি পাওয়ার পরে নর্মালি যাচ্ছে, আর কেমন যাবে। মানে থাকে না যে আগে একরকম করতেন, এখন তো বের হইলে মানুষ দেখে, আসে, ছবি তুলতে আসে, এই ব্যাপারগুলো কেমন এনজয় করেন? এগুলা আমার কাছে ভালোই লাগে যে মানুষ ছবি তুলতে চায়। আমি মনে করি আমি এনজয় করি ব্যাপারটা। রোজার মাসে প্র্যাকটিস তারপর ম্যাচ কিভাবে ম্যানেজ করেন আসলে, যেহেতু আপনি রোজা থাকেন নিয়মিত যতটুকু জানলাম, হ্যাঁ। মানে কিভাবে আসলে মেনটেন করেন, যেহেতু চ্যালেঞ্জিং কিনা? আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার আগে আমার একটা স্পন্সর না, আমি প্রফেশনাল প্লেয়ার হওয়ার আগেই আমাকে একটা জিম, যমুনা ফিউচার পার্ক থেকে, ফিউচার ফিটনেস জিমের নাম, ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় দেয়। আমার ওখানে ফিল্ড আছে, জিম আছে, সুইমিং পুলও আছে। তো আমি ওইখানে মানে ওরা আমাকে সাপোর্ট করে, যেহেতু ঢাকায় শহরে কোনো ফিল্ড নেই আর প্লেয়ার হওয়া অনেক ডিফিকাল্ট, ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, তাই আমি কন্টিনিউয়াস ওয়ার্কআউট করতে পারি আর একটা জায়গা যেখানে আমি প্র্যাকটিস করতে পারি। তো ওনাদের থ্যাংক ইউ, ফিউচার ফিটনেস। মানে এখন এসে মনে হচ্ছে যে না এই জিনিসটা আমার অনেক কাজে লাগছে। আমাকে বসুন্ধরা কিংসে ঢোকার পরে ওনারা আমাকে এই সাপোর্টটা দিছে, মানে ন্যাশনাল প্লেয়ার হতে হবে না, তুমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও। বলে দিচ্ছি। যাক, আপনার জনপ্রিয় মানে ইফতারের মধ্যে আপনার কোনটা বেশি প্রিয় আসলে? জিলাপি। এটা কি মাখামাখির মধ্যে? না, প্লেন জিলাপি। না, অনেকে তো হচ্ছে ইফতারের সময় হয় কি যে এটা আমার পছন্দ না। পরে ইফতারে জিলাপি বা মিষ্টি কিছু চলবে না? শুধু জিলাপি আমার পছন্দ। ওকে, নিজের হাতে কোনো ইফতার বানাইছেন, মানে থাকে না যে আমি নিজে ডিশটা করছি, যে বানাইতে পছন্দ করি ইফতারের আইটেম? ইফতারের আইটেম এই যে শরবত বানানোটা আমি খুব এনজয় করি। মানে এটা তো সম্ভবত একজন থাকে, একজন মানে যে ঈদে একজন থাকে যে শরবতটা শুধু, এটা খুবই হালকা কাজ, কিন্তু খুব বড় ভূমিকা পালন করে। কাজ এটা বড় ভূমিকা। শরবত বানিয়ে কখনো থাকে না যে এমন চিনি দেন নাই, এমন কিছু হয়েছে? আমরা চিনি ছাড়াই খাই, শুধু লেবু স্কুইজ করে দিলেই হয়। তার মানে এখানে বাড়তি কোনো প্রেশার নেওয়ার কিছু নেই? না। ওকে, আচ্ছা, এবার ঈদের প্রস্তুতি ঘোরাঘুরি নিয়ে একটু প্রশ্ন করি। এবারে ঈদে শপিং কেমন হলো? মানে শপিং নিয়ে তো মানুষের একটা ইয়ে থাকে যে রোজার ঈদ আসলে একটা শপিং এর ফ্যাশন থাকে, যে লেখালেখি শুরু হয়ে যায় যে কি কি কিনবেন, কোন দিন কোনটা পরবেন। শপিং এর ব্যাপারটা যদি বলতেন কেমন হয়েছে শপিং এবার? প্রশ্ন করবো না যে কত টাকার করছেন এটা। তো লাস্ট দুইটা ঈদ হচ্ছে, একটা ঈদ ছিল আমার 1 বছর ঈদ ছিল আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, আর একটা ঈদ হচ্ছে আমার ভুটানে হয়েছিল। তো আমার ঈদের শপিং তেমন করা হয় নাই, তো এবার ঈদের জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে শপিং করব, এটা কিনবো ওইটা কিনবো। কিন্তু যখন কিনতে গিয়েছি তখন দেখি অনেক ভিড়, এত সমস্যা, তাও একটু কষ্ট করে একটা ড্রেস কিনেছি। শুধু একটাই কিনছি ঈদের জন্য? মানে আপনি কি শপিং নিয়ে কি মানে থাকে না প্যাশনটা কি বেশি নাকি সীমাবদ্ধ, যে না আমার এতটুকু হইলে চলবে? আমার শপিং করতে পছন্দ, ভালোই লাগে। তো একটা মাত্র ড্রেস? একটাতে ড্রেসেই তো হয়ে যায়। ওকে, যাক, অনেকে অনেক কিছু লাগে। ঈদে আসলে কোন রান্না, ঈদের দিন আসলে কোন রান্নাটার জন্য অপেক্ষা করেন, যে মা এটা রান্না করে দিবে বা ঈদের স্পেশাল রান্না কি নিয়ে আসলে, এটা যদি একটু বলতেন, মায়ের সাথে কথা হয় কিনা এসব নিয়ে? মা তো বেশি বাংলাদেশি খাবার রান্না করতে পারে না, তো এমনি অন্য খাবার আমি ওয়েট করি, কখন গরু মাংস খাবো, কখন সেমাই খাবো, এটাই। ওকে, ঈদে বাংলাদেশের ছোটবেলার যে স্মৃতিটা কোনটা বেশি স্পেশাল? ঈদে এই যে 3 ভাই বোন মানে গাড়িতে করে মসজিদে যেতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম, এতটুকুই ঈদ ছিল জাপানে, এটাই আমার কাছে অনেক স্পেশাল। মানে বাংলাদেশে যখন আসছেন তখন 2008 সালে আসছেন সম্ভবত, তখনকার ঈদগুলো কেমন ছিল? বা ওই সময় আপনি ছোটই ছিলেন। হ্যাঁ, তখনকার ঈদগুলো আরো বেশি এক্সাইটিং ছিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসতো, সবাই একসাথে পড়তাম, রাত জেগে থাকা, ভালো লাগতো। ঈদে কোথায় যেতে ভালো লাগতো, মানে সবাই মিলে কোথায় যেতেন, যে এই জায়গাগুলোতে ঘুরতে যেতেন? খোলামেলা জায়গায়, যে কোনো জায়গায় চলে যেতাম। তাহলে এবারে ঈদের ছুটি নিয়ে মানে আজকে যেহেতু ঈদ, আজকে তো আমাদের শোতে আসছেন, এরপর আপনার পরিকল্পনা কি, আজকে কোথায় যাবেন? আজকে একটু বাসায় গিয়ে ঘুমাবো।
এটা কিন্তু একটা বড় একটা বিষয়, কিন্তু মানে ম্যাক্সিমাম অ্যাথলেটরাই কিন্তু এটাই করে যে এদের সময় বা এই সময়গুলোতে বেশি ঘুমায়, রেস্ট নেয়, কারণ তাদেরও অনেক চাপ যায়। বর্তমানে যে ন্যাশনাল টিম অলরেডি সিঙ্গাপুরের জন্য খেলার ইয়ে করে, তারাও কিন্তু অলরেডি অনুশীলনে আছেন, টিমের সাথে আছেন। তো এই সময়টা কি আপনাদের জন্য কাইন্ড অফ নিজেকে রিল্যাক্স রাখার একটা সময় কিনা? হ্যাঁ, এটা একটা ভালো সময় মনে করি মাসেল রিকভারির জন্য, যত সারা বছর দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়। ওকে, এবার তো এফসি ওমেন্স এশিয়ান কাপ হয়েছে অস্ট্রেলিয়াতে, আপনাদের মানে সতীর্থরাই খেলেছেন। পুরো 3টা ম্যাচে কি দেখেছেন কিনা, মানে কেমন লেগেছে যদি একটু বিস্তারিত বলতেন? হ্যাঁ, দেখেছি। মানে পুরো বিস্তারিত যদি বলতেন একটু, কেমন লেগেছে আসলে, কোথায় মানে আপনার মনে হয় যে মানে ভালো খেলেছে বা ভালো লাগছে, আমি বলবো না এগুলা। আমার ভালো লাগছে ওকে এটাই। ওকে। এই যে এফসি তোরা খেলেছে, কেমন লেগেছে আসলে সেখানকার আপনাদের সতীর্থরাই খেলেছে? অনেক ভালো লাগছে, ওরা এফসির মতন মঞ্চে খেলতে পারছে। আর আমরা তো একসাথে ট্রেনিং করতাম, তো আমার মনে হয়েছে যে ওরা খেলতেছে মানে আমরাও খেলতেছি। নাইস। এমন একটা এই যে আপনি কথাটা বললেন, এটা কিন্তু একটা সৌন্দর্য, আসলে পরিবেশটা সুন্দর রাখে বা নিজেদের সতীর্থরা খেলেছে, এটা প্রাউড ফিল করা। আপনি আসলে এই কথাটা বলে অনেক বড় হয়ে গেছেন আসলে। আর যদি এবার বলি যে আপনি রোনালদো ভক্ত, রোনালদোর জীবনে অনেক স্ট্রাগল, আপনাকে আসলে রোনালদো কিভাবে অনুপ্রাণিত করে? আমার রোনালদোর খেলার থেকে বেশি ওনার মেন্টালিটিটা অনেক পছন্দ। উনি যেভাবে 40 ইয়ার্স ওল্ড পর্যন্ত যে পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারছে, মানে আপ ডাউন থাকেই সব প্লেয়ারদের মধ্যে, কিন্তু কন্টিনিউ করা, কনসিস্টেন্সি রাখাটাই অনেক ইম্পর্টেন্ট। তো আমার ওই মেন্টালিটিটা অনেক রেসপেক্ট করি। দেশের ক্রিকেটে তো আপনি যেহেতু ক্রিকেট খেলেছেন, আসলে কাউকে দেখে ক্রিকেটটা আসলে খেলা শুরু করেছেন এমন কেউ বা আপনার প্রিয় ক্রিকেটার? আমি পার্কে একজনকে খেলতে দেখছি, ওইটাই আমার পছন্দ হয়েছে। মানে পার্কে ক্রিকেট খেলা দেখে খেলতে মন চাইছে। ক্রিকেটে হ্যাঁ। দেশের ক্রিকেটে কারো কোনো ক্রিকেটার আছে যে আপনার পছন্দের, যার সাথে ছবি তুলতে চান? হ্যাঁ, কে? সাকিব আল হাসান। ওয়াও, সাকিব তো এখন ক্রিকেটের একটু বাইরে, মানে মিস করেন? হ্যাঁ, করি। ওকে। যেহেতু ফুটবলে আপনার ফুটবলার, এখন যেহেতু ফুটবলটা খুব একদম আপনার প্যাশন, রক্তে মিশে গেছে, ফুটবলে আপনার প্রিয় ফুটবলার কে আসলে? ছেলে প্লেয়ার? হ্যাঁ। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। হামজা ভাই। খেলা দেখতে গেছেন না? খেলা দেখতে যেতে পারি নাই কয়েকটা কাজের জন্য, কিন্তু টিভিতে দেখেছি। আচ্ছা, যদি হামজাকে নিয়ে বলি, হামজার ফুটবলে, বাংলাদেশ ফুটবলে হামজার অন্তর্ভুক্তি বা হামজা যে মাপের প্লেয়ার, এটা আসলে আপনার ফুটবলটাকে আসলে কোথায় নিয়ে গেছে বলে আপনার ধারণা? একটু যদি বিস্তারিত বলতেন আপনার ফুটবল জ্ঞান থেকে আসলে। হামজা ভাই আসার পর থেকেই ফুটবলের যে ম্যাপটা ওটা চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক ফুটবল ফ্যান্সরা আরও বাড়ছে। আর আমি মনে করি যে আমাদের যে ন্যাশনাল টিমের ছেলেরা, ভাইয়ারা, ওনাদের খেলার লেভেলটাও আমার মনে হয় ওনার সাথে, হামজা ভাইয়ের সাথে ম্যাচ করার জন্য ওনারাও চেষ্টা করতেছে যে আরেকটু ভালো করে ওনার সাথে ম্যাচ করতে হবে। তো আমি মনে করি এটা একটা ভালো দিক নিজের গেমটা ইমপ্রুভ করার জন্য। আপনি পড়াশোনা করছেন, কোন সাবজেক্টে পড়ছেন আসলে? আমি নর্থ সাউথে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ছি। কিন্তু ফুটবল খেলছেন। ঠিক তেমনি আপনার জাতীয় পুরুষ দলে একজন আছেন সুমিত সোম, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ে ফুটবল খেলছেন। এটা কেমন লাগে আসলে? রেসপেক্ট। আজকে জানছেন? হ্যাঁ, আজকে জানি। সে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তেছে এবং পরে ফুটবলও খেলতেছে। আপনার তো জাতীয় দলের নারী ফুটবলারদের আমি জানি, আর কার নাম বলবেন আপনার প্রিয় নারী ফুটবলার কে, এবং সে আপনাকে কীভাবে অনুপ্রাণিত করে এবং এনভায়রনমেন্টটা কেমন রাখে? সাবিনা আপু, অনেক ওনার লিডারশিপ কোয়ালিটিটা আমরা খুব রেসপেক্ট করি। মানে উনি যেটা বলে ওইটা আমরা শুনি, যে ভালোর জন্যই বলে। আর উনি মানে মাঠের মধ্যে যে আমরা হেরে যাচ্ছি, আমরা 3টা ম্যাচ ফুটসালে হেরে যাচ্ছিলাম, 2 গোলে 3 গোলে পিছায় ছিলাম, কিন্তু আপু একটা মেন্টালিটি রাখছে যে আমরা পারবো, খেলো, গোল দাও, খেলাটা সুন্দর করে শেষ করো। এইরকম একটা পজিটিভ মেন্টালিটি রাখে ফাইটিং। তো আমি মনে করি ওইটা অনেক পজিটিভ আমাদের জন্য। যেমনটা বলছিলেন ক্যাপ্টেনকে নিয়ে, আসলে পুরুষ ক্রিকেট দলে কিন্তু একজন ছিলেন মাশরাফি, পারবো বলছেন যেহেতু বলছি, উনি সবাইকে বলতেন যে তুই পারবি, লাইক এইভাবে মোটিভেট করতো। মাশরাফি বিন মুর্তজা, ওনাকে তো ছিলেন বা ওনার মানে ক্যাপ্টেন্সি নিয়েও শুনেছেন আসলে। মানে সাবিনার সাথে কি মাশরাফির সেই মানে মেন্টালিটিটা কি বড় করে কিনা, যে সে যেমন হারার আগে হাঁটতে রাজি না, সাবিনাও কি তেমন কিনা?
সবাই তো ডিফারেন্ট হয়, আর আমি তো সাবিনাপুর ক্যাপ্টেন্সির আন্ডারে খেলেছি, তো আমি এটা বলতে পারবো যে ওনার একটা স্ট্রং মেন্টালিটি আছে। মাশরাফি ভাইও অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ। Yeah. জাতীয় দলে আপনার প্রিয় বন্ধুটাকে, যার কাছে আসলে সব কিছু থাকে না একজন, আর যেহেতু আপনার অ্যাথলেট, খারাপ সময় যায়, ভালো সময় যায়, খারাপ সময়টা মানে ভালো সময়টা যেমন মানুষ বা দর্শকরা খুব মানে চেয়ার আপ করে, কিন্তু খারাপ হলে কিন্তু মানুষটা অনেক মানে মন্তব্য করে, যেগুলো অনেক সময় নেওয়া যায় না। যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন বা সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আগের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, অনেকে রিল্যাক্স ছিল, বাট এখন টুকিটাকি চালায় অনেকে। মানে আপনার প্রিয় ফুটবল মানে আপনার বান্ধবী বন্ধু বলি, যে টিমে আছেন, যার কাছে নিজেকে সবকিছু বলা যায় বা সে খুব আপনাকে কেয়ার করতে পারে। মাঝে মাঝে এমন হয় যে একদিন প্র্যাকটিস খারাপ গেছে বা একদিন অনেকগুলো গোল মিস করা হয়েছে, তো ওরকম প্লেয়ারদেরকে শেয়ার করলে ভালো লাগে। তো ওরকম অনেকেই আছে আমাকে অনেক সাপোর্ট করে, আমি ওদের সাপোর্ট করি। তার মধ্যে মনিকা আছে, মারিয়া আছে, শামসুন্নাহার, সিনিয়া, ঋতু, সবাই আছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। মানে খুব কেয়ারও করে, থাকে না অনেকজন আসে খুব কেয়ার করে যে ওকে। হ্যাঁ, এই যে এরাই ওকে। সামনে তো বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, কাকে গিয়ে রাখবেন এবং কেন? এশিয়ার মধ্যে জাপানকে। আর এমনি আমি অনেক ব্রাজিলের বিগ ফ্যান। অনেক বছর তো কাপ নিচ্ছে না। হ্যাঁ, তাও 5টা তো কাপ আছে। নেইমারের সম্ভাবনা নেই এবার খেলার? কে বলছে আপনি? মানে নেইমারকে দেখতে চান কিনা? ওকে নিয়ে একটা সংখ্যা, নেইমারকে আমি দেখতে চাই, ওর কামব্যাকটা আমি দেখতে চাই। তো আমি আশা করি ব্রাজিল এবার ফাইনালে যাবে, কাপও নিবে ইনশাআল্লাহ। যাক, এটা এবার একটু র্যাপিড ফায়ারে আসি। খুব ছোট ছোট প্রশ্ন, সমস্যা নাই। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ওকে। মেসি নাকি রোনালদো? রোনালদো। রোনালদো তো বিশ্বকাপ জিতে নেয়। বিশ্বকাপ লাগবে না, চ্যাম্পিয়ন মেন্টালিটি বেস্ট। আর ও তো চ্যাম্পিয়ন অলরেডি, সব ট্রফি আছে। রোনালদো। ওকে। সিঙ্গেল নাকি মিঙ্গেল? সিঙ্গেল। ও নাইস। জাপান না বাংলাদেশ? দুইটাই। যদি একটা বলি? না, একটা বলা দুইটাই। যাবে না। ওকে, সুমাইয়া দুইটাকে অন করে। বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি। শপিং না ঘুম? ঘুম। ঘুম, ইয়া। ওকে। ঈদের সকালটা বেশি স্পেশাল নাকি রাতটা? ঈদের সকালটা অনেক স্পেশাল। ওকে। দলের সবচেয়ে ট্যালেন্টেড কে আপনার, মানে আপনাদের দলে থাকে না? দলে ফুটসালে নাকি ফুটবলে? ফুটবল দুইটাই যদি মিলে বলেন। সবাই অনেক ট্যালেন্টেড। ওকে। আপনি ফুটবলার না হলে কি হইতেন? ডক্টর। ডাক্তার। ওকে। সাবিনা আপু মানে আপনার ক্যাপ্টেন, ফুটবলার হলে না হলে কি হইতে পারতো এবং কেন, যদি বলতেন একটু? ফুটবলার না হলে কি হতে পারতো? পলিটিশিয়ান। হ্যাঁ। ওকে, রাইট। ঋতুপর্ণা, ফুটবলার না হলে কি হতো? মডেল। ওকে। ক্রিকেট থেকে ফুটবল, এক ভিন্ন যাত্রার আপনার গল্প শুনলাম। যদি এখনো বলি যে আপনার এখনো পর্যন্ত ফুটবলে আপনার থাকে না, আপনি অনেক অর্জন করেছেন, সব কিছু ঠিক আছে, আপনার নিজের কোন অর্জনটা হলে আপনি মনে করবেন যে আপনার ক্যারিয়ার শেষে ওকে, আই এম সাকসেসফুলি ডান মাই ওয়ার্ক? মানে কোন জিনিসটা করতে পারলে? এরকম আসলে থাকা উচিত না, কারণ যদি ওইটা থাকে তখন ওইটা অ্যাচিভ করার পরে আপনার কিছু করতে মন যাবে না। তো আমি মনে করি মানে কন্টিনিউ করতে পারি, এটাই আমার ইচ্ছা। আচ্ছা সুমাইয়া আপু, কয়েকটা কথা বলবো, যে এগুলো হচ্ছে একটু বেশি আপনাদের জন্য, বেশি আপনাদের জার্নিটা, যখন একজন পুরুষ ফুটবলার বা ক্রিকেটার বা অ্যাথলেটরা কিন্তু অতটা স্ট্রাগল করে না, মানে যতটা আপনাদের করতে হয়। আপনাদের টিমের কোনো গল্প আছে এমন, বা আপনাদের কাছে শেয়ার হয় যে অনেক কষ্ট করে আসছে, লাইক অনেক বাধা বিপত্তি, যেমন ঋতুপর্ণারা বা আপনারাও তো মানে এমন মানে সহজ ছিল না আসলে। এই গল্পগুলো আসলে কীভাবে আপনারা আড্ডা দেন বা কীভাবে মোটিভেট করেন? আমাদের অনেক প্লেয়ার্স আছে যাদের অনেক ব্যাক স্টোরি, অনেক ডিফিকাল্ট, অনেক বলতেন, মানে নাম না বলে বলা যাবে, সমস্যা নেই। তারা এইভাবে কষ্ট করে আসছে, আপনাদেরকে বলে, তখন আপনারা মোটিভেট করেন? ওরা যখন ওদের স্টোরি শেয়ার করে আর আমি যখন শুনি আর আমার স্টোরিটা রিলেট করি, তখন মনে হয় যে
আমার স্টোরিটা, আমার স্ট্রাগলটা আসলে ওদের স্ট্রাগলের সামনে কিছুই না। কিন্তু সবারই একটা স্ট্রাগল থাকে, অনেক কষ্ট করে সবাই এক পর্যায়ে যে পৌঁছাইছে। তো আমি ওটা অনেক রেসপেক্ট করি আর অনেক মোটিভেটেড ফিল করি যে ওরা ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারছে। হ্যাঁ, কি সেটাই নাইস না, অনেক কষ্ট হয়। যেমন আমরা দেখেছি যে রিসেন্টলি অনেকেই আসলে এমন হার্ডওয়ার্ক করে আসছে, যেমন স্বপ্না নিজেই তো অনেক স্ট্রাগল করে আসছে, যেহেতু সে অনেকগুলো খ্যাপ ফুটবল খেলতেন। তখন স্বপ্নাকে আপনারা কোন মানে ভেঙে পড়ে কিনা, বা আপনারা মোটিভেট কিভাবে করেন স্বপ্নাকে? স্বপ্না তো, ও তো সেলিব্রিটি, ও আমাদের উল্টা আরো মোটিভেট করে। ওর যে গোলকিপিং স্কিলস অনেক সুন্দর। ও কি ফলোয়ার আপনাদের চাইতে বেশি? হ্যাঁ, সবচেয়ে বেশি ওর ফলোয়ার্স। আপনি নারী ফুটবলারদের জন্য, যারা উঠতি নারী ফুটবলার, যারা আসলে সমাজে অনেক বাধা পেয়ে আসলে ভেঙে পড়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওদের জন্য আমার একটাই মেসেজ থাকবে যে ওরা হার্ডওয়ার্ক করুক, বাবা মার কথা শুনুক, আর নিজের উপর একটা বিশ্বাস রাখুক। মানুষ অনেক কিছুই বলবে, কিন্তু নিজের স্বপ্নটাকে আগায় রাখতে হবে, আর ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। ধন্যবাদ সুমাইয়া, ঈদ মোবারক এগেন। দর্শক, এতক্ষণ শুনলেন সুমাইয়ার গল্প, সুমাইয়ার সেই ক্রিকেটার থেকে ফুটবলার হওয়ার গল্প, সেই সাফ জয় থেকে ফুটসালের চ্যাম্পিয়ন, কিংবা তার বাবার ক্রিকেট যে অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল, বা ওর যে অ্যাক্সিডেন্ট একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যে ক্রিকেটার না হয়ে বা ক্রিকেট না খেলতে বলে ফুটবলে আসতে বললেন, সেই জায়গাটাতে কত বড় একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আজকে সুমাইয়াকে অনেক বড় করেছে। এতক্ষণ শুনলাম সুমাইয়ার পুরো গল্প। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন, এবং পরবর্তী ঈদ আড্ডায় আরও একজনকে নিয়ে আসবো। তবে কাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।